চুলে টান পড়তেই শব্দটা বেরিয়ে আসলো আরশির মুখ থেকে। পিছে ফিরতেই দেখলো আবরার তার চুল ধরেই রেখেছে। প্রতিদিন নাটক সিনেমাতে দেখেছে ছেলেরা মেয়েদের শাড়ির আঁচল ওড়না টেনে ধরে, আর আজ কিনা একটা ছেলে তার চুল টেনে ধরেছে। আরশি চোখ মুখ কুঁচকিয়ে বলল, এসব কি এমপি সাহেব? আপনি আমার চুল ধরেছেন কেন? আরশির কথায় পাত্তাই দিল না আবরার। পাল্টা প্রশ্ন করলো। মিস অদ্ভুত চোখ বলে, এটা কি আসল চুল নাকি নকল? অবাক হলো আরশি। এটা আবার কেমন প্রশ্ন? তার চুলকে নকল চুলের মতো দেখা যায়? সেই মুখটা গম্ভীর করে জিজ্ঞাসা করলো, এটা কি ধরনের প্রশ্ন? আমার চুল নকল হতে যাবে কেন? আপনার কেন মনে হলো আমার চুল নকল? দেখি আমার চুল ছাড়ুন। আমি এসব আজগুবি কথা শুনতে মোটেও ইচ্ছুক নই। আরশি কথা শেষ করে আবরারের হাত থেকে নিজের চুলগুলো ছাড়িয়ে নিল। আবরার পাঞ্জাবির পকেটে হাত গুজে বলল। তোমার চুলগুলো দেখে মনে হচ্ছে। বাঁকা হেসে থেমে গেল আবরার। আরশি চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, আমার চুলগুলো দেখে কি মনে হচ্ছে? থেমে গেলেন কেন? আবরার আরশির দিকে ঝুঁকে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার চুল দেখে মনে হচ্ছে এগুলো শ্যাওড়া গাছের পেতনির চুল। শোনোনি গল্প? শ্যাওড়া গাছের পেতনিরা গাছের ডালে বসে নিজেদের লম্বা চুল ঝুলিয়ে রাখে, মানুষদের ভয় দেখায়। তোমার চুলগুলো ঠিক সে পেতনির মতো। তাই জিজ্ঞাসা করলাম, আসল চুল নাকি পেতনির কাছ থেকে ধার করে নিয়ে এসছো? বাই দ্য ওয়ে, তোমার সব কিছুই তো পেতনির মতো। তুমি আবার পেতনি নও তো? আবরারের কথাগুলো শুনে রাগে ফোঁস করে উঠল আরশি। তার এত সুন্দর চুলকে অপমান করলো। তার চুল পেতনির চুলের মতো, আর তার সব কিছু পেতনির মতো। আরশি তাতে দাঁত চেপে আবরারকে বলল, আপনার বউ হবে পেতনি, তার চুল হবে পেতনির মতো, আর আপনি হবেন পেতনির জামাই, বুঝেছেন? আজ এতগুলো দিন পর আরশিকে রাগাতে সফল হলো আবরার। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। আবরারকে হাসতে দেখে গা জ্বলে উঠল আরশির। আর কথা না বাড়িয়ে স্টেজের দিকে হাঁটা দিল। মিস অদ্ভুত চোখওয়ালি। আরশির পা জোড়া থমকে গেল আবরারের ডাকে। কি যেন ছিল আবরারের কণ্ঠে, যা আরশিকে আবরারের দিকে ফিরাতে বাধ্য করলো। যেন কণ্ঠে গভীর অনুভূতি মিশিয়ে তাকে ডাকা হয়েছে। যেই ডাক অগ্রাহ্য করা আরশির পক্ষে সম্ভব হয়নি। আরশির ভাবনার মাঝে আবরার আরশির অতি নিকটেই চলে আসলো। এতটাই নিকটে যে আবরারের গরম নিঃশ্বাস আরশির চোখে মুখে আঁচড়ে পড়ছে। নিভু নিভু হয়ে আসলো আরশির আঁখি জোড়া। সে নিভু নিভু চোখেই তাকিয়ে রইল আবরারের দিকে। আরশির কাছে মনে হলো আজ লোকটাকে বোধহয় একটু বেশি সুন্দর লাগছে। আরশি মনে মনে নিজের বিরোধিতা করে বলল, না না, আজ না, লোকটাকে তো প্রতিদিনই সুন্দর লাগে। আবরার নেশালো কণ্ঠে স্লো ভয়েসে বসলো, মিস অদ্ভুত চোখওয়ালি, এভাবে সামনে আসাটা কি খুব বেশি জরুরি ছিল? তুমি কি বুঝতে পারছো? তোমাকে এভাবে দেখে কারোর হৃদস্পন্দন শতগুণ বেড়ে গেছে। শ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছে। তুমি কি শুনতে পাচ্ছ তার হৃদস্পন্দনের শব্দ? আবরারের অনুভূতি মিশ্রিত কথাগুলো শুনে অবাক হলো আরশি। ঘোরের মাঝে থেকেই প্রশ্ন করলো, আমাকে দেখে কারোর স্পন্দন কেন বেড়ে যাবে? আবরার কিছু সময় তাকিয়ে রইল আরশির চোখের দিকে, তারপর মুহূর্তের মাঝে দূরে সরে গিয়ে বলল, কারণ তোমাকে আজ পাক্কা শ্যাওড়া গাছের পেতনির মতো লাগছে। আর পেতনি দেখলে মানুষ ভয় পায়। ভয় পেলে হৃদস্পন্দন বেড়ে যায়। এখন যদি তোমার কারণে কেউ মরে টরে যায়, তাহলে দায়ভার কে নেবে বলো? আমার বোনের বিয়ে বলে কথা, কারোর কিছু হয়ে গেলে দোষ তো আমাদেরই হবে। আরশির ঘোর ভেঙে গেল। চোখে মুখে রাগ জড়ো হলো। চোখে পানি চলে আসতে চাইলো। রাগে ফুসফুস করতে লাগলো সে। তাকে কি এতটাই বাজে দেখাচ্ছে? এভাবে অপমান করলো লোকটা। আর সেই থুপটা পা ফেলে বাড়ির ভিতরে চলে আসলো। শাড়ি পরে দ্রুত হাঁটার কারণে 5 থেকে 6 বার উষ্টা খেয়েছে সে। কিন্তু রাগের সময় মা নিজেদের কথা মাথায় থাকে না। আরশি আহির রুমে গিয়ে বসে রইল। ঠিক করলো আর নিচেই যাবে না। আধা ঘন্টা যাবৎ আহির রুমে বসে আছে আরশি। ড্রেস চেঞ্জ করে ফেলেছে সে। যেই ড্রেস পরে আহিদের বাসায় এসেছিল সেটাই পরে নিয়েছে আবার। আহির রুমের জানলা দিয়ে বাইরের অনুষ্ঠান দেখছে সে। অনুষ্ঠান কম, আবরারকেই দেখছে বেশি। কিছু কিছু মেয়ে যেচে পড়ে আবরারের সাথে কথা বলছে, আর আবরারও হেসে হেসে কথা বলছে ওদের সাথে। এসব দেখে গা জ্বলছে আরশির। সে তাতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আমাকে অপমান করে এখন মেয়েদের সাথে লুচ্চামো করছে। শুধু শুধু লুচ্চা এমপি বলি না। আপনি পেতনি না, এই মাইয়াগুলা পেতনি, পেতনির নানি দাদি। এর মাঝেই ফোন বেজে উঠল আরশির। ফোন হাতে নিয়ে দেখল আহির কল। রিসিভ করতেই আহি চিল্লিয়ে বলল, কি রে, কই তুই? কই হারালি? ঠিক আছস তো? কই আসস? কথা বলিস না কেন? আহির কথা শেষ হওয়ার আগেই আরশি বলে উঠল,
শ্বাস তো নে। একসাথে এত প্রশ্ন আর এত চিন্তা করে কিছু নেই, আমি তো রুমে আছি। আহি বিরক্ত কণ্ঠে বলল, তুই রুমে কি করিস? এখনই বাইরে আয়, আমি অপেক্ষা করছি। সবাই এখানে আনন্দ করছে আর তুই রুমে ঢুকে আছিস। কোনো কথা শুনতে চাই না, 2 মিনিটের মধ্যে নিচে আসবি। ফোন কেটে দিল আহি। আরশিকে কিছু বলার সুযোগই দিল না। আরশি নাক মুখ কুচকিয়ে বলল, দুই ভাই বোনই বদের হাড্ডি। একজন ভাগায় দিল, আর একজন এখন আবার আমন্ত্রণ জানাচ্ছে, অসহ্যকর। আরশি সুন্দর করে ওড়না এক সাইডে মেলে দিয়ে পিন করে নিল। তারপর নিচে নেমে আসলো। স্টেজের কাছাকাছি আসতেই আবরারের সাথে চোখাচোখি হলো আরশির। আরশি চোখ সরিয়ে আহির কাছে চলে গেল। অন্যদিকে আরশিকে সাধারণ পোশাকে চুল বাঁধা অবস্থায় দেখে বিজয়ের হাসি হাসলো আবরার। আরশিকে আগের ড্রেসে দেখে হতাশ হলো ওর সব বন্ধুরা, কিন্তু এই বিষয়ে আর কিচ্ছু বলল না। আসিফ ছেলেটা আবার বিরক্ত করছে আরশিকে, আগে পিছে ঘুরছে আর জিজ্ঞাসা করছে শাড়ি চেঞ্জ করলো কেন, চুল বেঁধে ফেললো কেন। আবার কখনো কখনো নাম্বার চেয়ে বসেছে আরশির। আরশি যতটুকু পারছে ইগনোর করছে, কিন্তু আসিফ ছ্যাঁচড়ার মতো পিছনে লেগেই আছে। শেষে সহ্য না করতে পেরে দাঁড়িয়ে গেল আরশি। আসিফের কাছে হাত জোর করে বলল, মাফ করেন ভাই, আর আমার পেছনে ঘুরেন না। লাইন মিলবে না। আমার একটা উনি আছে, বুঝলেন? আসিফ মুখটা সিরিয়াস করে বলল, আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যে বলছেন। কই আপনার উনি? আরশি আসিফকে ভয় পাওয়ানোর জন্য বলল, আপনার ভাগ্য ভালো, আমার উনি এখনো আপনাকে দেখেনি। নইলে আপনার হাত পা আস্ত রাখতো না। তাই ভালো হবে সে দেখার আগেই আপনি আপনার রাস্তা মাপুন। আরশি কথা শেষ করতেই অন্যদিকে চলে গেল। আসিফ আবার আরশির পিছনে যাওয়ার ধরতেই সামনে এসে দাঁড়ালো আবরার। চওড়া একটা হাসি দিয়ে বলল, ওদিকে কই যাওয়া হচ্ছে? আমাদের বাড়ির বাইরে যাওয়ার দরজা ওইদিকে। আসিফের মুখ থমথমে দেখালো, বলল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আবরার হেসে বলল, ওইদিকে কই যাওয়া হচ্ছে? আমাদের বাড়ির বাইরে যাওয়ার দরজা ওইদিকে। কই অপমান করলাম? ভদ্রভাবে রাস্তা দেখিয়ে দিলাম। আসিফ বলল। দেখেন, আবরার সিরিয়াস হয়ে বলল, সব দেখবো, আগে একটু আমার সাথে তো এসো। কথা শেষ করে আবরার আসিফের গলা জড়িয়ে ধরে স্টেজ থেকে দূরে বাইরে যাওয়ার দরজার কাছে নিয়ে আসলো। এখানে গার্ড ছাড়া আর কেউ নেই। আসিফ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি পাত্রপক্ষের লোক, আর আপনি আমাকে এভাবে অপমান করছেন? আবরার গম্ভীর স্বরে বলল, সাথীকে অপমান করছে? অপমান করার মতো কাজ করেছে তো অপমান করছে। তুমি আমাদের বাড়িতে এসে আমাদের বেহমানকে বিরক্ত করবে, একটা মেয়েকে টিজ করবে, আর আমি তো সহ্য করব? আসিফ বলল। আমি কাকে বিরক্ত করেছি? ওই মেয়েটাকে আমার। আসিফের কথা শেষ হওয়ার আগেই আবরার ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, শ্শ্, এর সামনে আর একটা ওয়ার্ড উচ্চারণ করার দুঃসাহস দেখাবে না। আসিফ তেরামি করে বলল, কি করবেন? আমি বলবো, অবশ্যই বলবো। ওই মেয়েটাকে আমার ভালো লেগেছে, আর আমি ওর নাম্বারও নিব। কি? আবরারের দিকে তাকাতে আসিফের মুখ থেমে গেল। ভয়ঙ্করভাবে আসিফের দিকে তাকিয়ে আছে আবরার। চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। আসিফ আবরারের চাউনি দেখে একটা ঢোক গেল। আসিফকে থামতে দেখে ক্রূর হাসলো আবরার। গার্ডদের ইশারা করতেই দুজন গার্ড এসে দাঁড়ালো। আবরার একবার আসিফের দিকে তাকিয়ে ওদের উদ্দেশ্য করে বলল, হে আবর্জনাকে নিয়ে যাও, আর এমনভাবে মুখের হাড় ভাঙবে যেন 2 মাস মুখ দিয়ে কোনো কথা না বের হয়। বুঝতে পেরেছো? আসিফ ভয়ে কেঁপে উঠল, কিন্তু কিছু বলার সুযোগই পেল না। তার আগেই গার্ড দুজন ওকে চ্যাংতোলা করে উঠিয়ে নিয়ে গেল। আবরার বাঁকা হেসে সিটি বাজাতে বাজাতে আবার স্টেজের কাছে ফিরে আসলো। একবার আরশির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বাঁকা হেসে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বিড়বিড় করে বলল, অনেক হয়েছে লুকোচুরি, এবার সব শেষ করার পালা। ঘুমের কারণে চোখ ঠিকমতো মেলতেই পারল না আরশি। ঢুলু ঢুলু পায়ে চোখ ডলতে ডলতে রুম থেকে বের হলো সে। এমন সময় কারোর সাথে জোরে সোরে ধাক্কা খেয়ে ফ্লোরেই পড়ে গেল আরশি। ব্যথায় চোখ মুখ কুচকে গেল তার। কারোর হাসির শব্দে চোখ মেলে সামনে তাকালো সে। দেখলো আবরার হাসছে। হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে আবরারের। কপাল কুচকালো আরশি। সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি সে। তারা 4 বান্ধবী এক রুমেই ঘুমিয়েছিল। আরশি ঘুমিয়েছিল কর্নারে। 3 বান্ধবী ঘুমের মাঝে তাকে এমন ঠেলা দিয়েছে যে আরেকটু হলেই বেড থেকেই পড়ে যেত। বেড থেকে পড়ে যাওয়ার ভয় আর ঘুমায়নি আরশি। উঠে বেলকনিতে গিয়ে বসেছিল। আর সেই এখন আবরার তাকে ধাক্কা দিয়ে ফেলে তো দিলই, আবার হাসছেও। আরশি ফ্লোরে বসে থেকেই ঝাঁঝালো কণ্ঠে বলল, এত হাসার কি হলো?
একে তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, আর এখন আবার হা হা হি হি করছেন। আবরার হাসি থামিয়ে নিজের হাতটা আরশির দিকে বাড়িয়ে দিল, বলল, আগে ফ্লোর থেকে ওঠো, অনেক ঠান্ডা ফ্লোরে, ঠান্ডা লেগে যেতে পারে। আরশি মুখ বাঁকালো। আবরারের হাত ধরবে কি ধরবে না করতে করতে শেষমেশ ধরলো। আবরার এক টানে উঠিয়ে আনলো আরশিকে। বেশ জোরে টান দেওয়ায় আরশি আবরারের একেবারে নিকটে চলে আসলো। আরশির এক হাত এখনও আবরারের হাতের মাঝে বন্দী। আরশি তাকালো আবরারের চোখের দিকে, দেখলো লোকটা গভীরভাবে তার দিকে তাকিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে। আরশি আবরারের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো আসলে আবরার কী দেখছে। হঠাৎ করে আরশির মুখে আলতো করে ফু দিল আবরার। চোখ বন্ধ করে ফেললো আরশি। আবরার আরশির দিকে আবারও একটু ঝুঁকে ফিসফিস করে বলল, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে নেশা করেছো তুমি, নেশা করে মাতাল হয়ে ঢুলছ। এই যে তোমার লাল লাল ফোলা ফোলা চোখ, এই চোখ জোরে কতটা নেশালো লাগছে তা জানো? আবরারের কথাগুলো কানে যাওয়া মাত্রই চোখ খুলে ফেললো আরশি। চোখ বড় বড় করে তাকালো আবরারের দিকে, দেখলো আবরার কেমন নিশালো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এমন চাহনি দেখে সারা শরীর মৃদু কম্পন সৃষ্টি হলো আরশির। ভাবতে লাগলো, লোকটা এইভাবে কেন তাকায় আমার দিকে? এভাবে তাকালে যে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। কিছু তো একটা আছে লোকটার দৃষ্টিতে যা আমার মাঝে কম্পন সৃষ্টি করে। আচ্ছা, সে কি নিজের চাহনি দ্বারা আমাকে কিছু বোঝাতে চায়? কিন্তু আমি তার চাহনিতে যা অনুভব করি তা কি আদৌ সম্ভব? আরশির ভাবনার মাঝে আবরার আরশির চোখে চোখ রেখে বলল, নিজে মাতাল হয়েছে ভালো কথা, কিন্তু অন্য কাউকে এই রূপ দেখিয়ে মাতাল করে কি ঠিক কাজ করলে? এখন যদি সে কোনো ভুল করে ফেলে, কত কষ্ট সে নিজেকে নিয়ন্ত্রণ করে জানো? চোখ ছোট ছোট করে তাকালো আরশি। আবরারের কথাগুলো মাথার উপর দিয়ে গিয়েছে তার। আরশি চোখ মুখ শক্ত গম্ভীর করে বলল, আপনি যে কানা তার ছিঁড়া তা কি জানেন? আমি না হয় মাতাল হয়ে ঢুলছিলাম, কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হওয়া সত্ত্বেও কেন ধাক্কা দিলেন? ধাক্কা দিয়ে আমায় ফেলে দিলেন, ব্যথা দিলেন, আবার হাসলেন। আর এখন কি সব গাঁজাখুরি কথা বলছেন? আচ্ছা, আপনার মতো পাগল তার ছিঁড়া লোক এমপি কিভাবে হলো আমায় একটু বলবেন? হাউ ইজ পসিবল ইট? হাউ এটা পসিবল হলো কিভাবে? আপনাকে এমপি কে বানালো তাকে একটু দেখতে চাই আমি। আবরার রাগ করলো না আরশির কথায়, বাঁকা হাসলো। ভরকে গেল আরশি। সে বোঝে না এই লোকটার মাথায় আসলে কখন কি চলে। আবরার ঠোঁটে হাসি বজায় রেখে বলল, আগের বার কানা বলেন শাস্তির স্বরূপ কবার জন্য কিডন্যাপ করেছিলাম। থতমত খেলেও আরশি। সে তো প্রায় ভুলেই গিয়েছিল এই লোকের কর্মকাণ্ড। আরশির রিয়াকশন দেখে বেশ মজা পেল আবরার। স্লো ভয়েসে বলল, আগের বার তো শুধু কিছু সময়ের জন্য কিডন্যাপ করেছিলাম, এবার যদি সারা জীবনের জন্য তোমাকে আমার কাছে বন্দি করে রাখি? মুখ বাঁকালো আরশি। ব্যঙ্গ করেই বলল, আমার কাছে বন্দি করে রাখি বললেই হলো? মনে হয় আপনি বন্দি করে রাখবেন আর আমিও থেকে যাব। হ্যাঁ। হাসলো আবরার, বলল, সেটা সময় বলে দেবে। এবার বলো, এই ভোর সকালে কোথায় যাচ্ছিলে? আবরারের প্রশ্নে চোখে মুখে একরাশ চঞ্চলতা ভর করলো আরশির। উচ্চঞ্চল কণ্ঠে বলল, বেলকনি থেকে দেখেছি নিচের বাগান। বাগানে অনেক অনেক ফুল হয়েছে। ওইগুলো সামনাসামনি দেখার লোভ সামলাতে পারলাম না, তাই তো বেরিয়েছি ওগুলো সামনাসামনি দেখার জন্য, একটু ছোঁয়ার জন্য, ঘ্রাণ নেওয়ার জন্য। আরশির বাচ্চামি দেখে আবরার বুঝলো আরশির হয়তো বাগান ফুল অনেক পছন্দ। সে মজা করে বলল, তুমি জানো ওই বাগানের মালিক কে? সে যদি তোমাকে এখানে যাওয়ার অনুমতি না দেয়, তোমাকে ফুল ছোঁয়ার অনুমতি না দেয়। মুখটা অন্ধকার হয়ে গেল আরশির। সে তো খুব করে চায় ফুলগুলোকে ছুঁয়ে দিতে। আবরার আরশির মলিন মুখটা দেখে বলল, থাক, কথা লাগবে না, তোমাকে যাওয়ার অনুমতি দিলাম। বাগানটা আমার, বুঝলে মেয়ে? আমার অনেক শখের তৈরি বাগান, আর আমার দিল আবার অনেক বড়, মায়া দয়ে ভর্তি। কিছু কিছু মানুষের মলিন মুখ সহ্য হয় না, তাই যাওয়ার পারমিশন দিলাম। তবে বেশি ফুল ছিঁড়বে না। চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠল আরশির। দৌড়ে গিয়ে নিচে চলে গেল। আবরার নিজের এলোমেলো চুলের মাঝে হাত চালিয়ে আরশির পিছু নিল। বাগানে এসে আরশির মনে হলো সে খুশিতে পাগল হয়ে যাবে। এত এত ফুল! আগের দিন রাতের বেলা আসায় অস্পষ্ট দেখেছে সে বাহারি বাহারি রঙিন ফুল। ফুলের মিষ্টি ঘ্রাণ পাগল করে তুলছে আরশিকে। সে উৎফুল্ল হয়ে মনে বাগানে হেঁটে বেড়াচ্ছে আর ফুলগুলো স্পর্শ করছে। কখনো বা ফুল ছিঁড়ে কানে গুচ্ছে। এই মুহূর্তে আরশিকে দেখে মনে হচ্ছে সে এক অনন্য আরশি, যার মাঝে বাচ্চা মেয়ে চঞ্চলতায় ভরা। এসবের তালে আরশির দীঘল কালো কেশ কখন মুক্ত হয়ে গেছে তাও টের পায়নি আরশি। মৃদু বাতাসে তার উন্মুক্ত কেশ দুলছে। আর এই সব
কিছুই মুগ্ধ হয়ে দেখছে একজোড়া চোখ। চোখের মালিক এই সুন্দর মুহূর্তকে নিজের মস্তিষ্কে বন্দি করে নিল। তারপর ছুটল নিজ কাজে। বেশ বেলা করে রুমে ফিরল আরশি। সে কিছুক্ষণ বাগানে ছিল সে জানে না, তবে রোদের তেজ আর বাড়ির ভেতরে প্রবেশ করার পর মানুষদের জাগ্রত অবস্থায় দেখে ধারণা করেই নিল বেশ বেলা হয়েছে। সে যখন বাগানে এসেছিল তখন কেউই জেগেছিল না। আরশি ওড়নায় করে সব ধরনের ফুল একটা একটা করে নিয়ে এসেছে। রুমে প্রবেশ করে দেখলো সবাই জেগে গেছে। আহি আরশিকে দেখে প্রশ্ন করলো, কিরে কই ছিলি তুই? ঘুম থেকে ওঠার পর তোরে দেখলাম না, আর তোর অন্যায় কি? আরশি ওড়নার ফুলগুলো বেডের উপর ছড়িয়ে দিল, বলল, তোরা আমারে যেই ঠেলা দিছস রাতে আমি একটুও ঘুমাতে পারি নাই, তাই ভোরের আলো ফুটতেই বাগানে গিয়েছিলাম। দেখ কতগুলো ফুল নিয়ে এসেছি। আহির মুখটা হাঁ হয়ে গেল। সে অবাক হয়ে বলল, দোস্ত তুই ভাইয়ের গাছের এতগুলো ফুল ছিঁড়ছস, জলদি লুকা ভাই, দেখলে তোর হাত পা না ভেঙে দেয়। সে তো তার গাছের ফুল আমাদের ছিঁড়তে দেয় না, দূর ধরতেও দেয় না। মাঝে মাঝে বহুত রিকোয়েস্ট করে গলা ধরে ঝুলে পড়ে তাকে মানাতেই হয়, আর তুই কি না এত ফুল? আরশি ফুলগুলো ছুঁয়ে দিতে দিতে বলল, কিছু বলবে না তোর ভাই, সে পারমিশন দিয়েছে আমায়। হ্যাঁ। আহি অবাক হয়ে আরও কিছু বলতেই যাচ্ছিল, তখনই একজন কর্মী দরজা নক করে জানালো ব্রেকফাস্ট করতে ডাকা হয়েছে তাদের। তাই আহি আর কিছু জিজ্ঞেস করতে পারল না। মোহনা পেটে হাত বুলিয়ে বলল, চল ব্রেকফাস্ট করতে ডাকছে, ব্রেকফাস্ট করে আসি, অনেক ক্ষুধা লেগেছে। আহি মোহনার মাথায় চাটি মেরে বলল, পেটুক মহিলা একটা, বান্ধবীর বাসায় আসছোস ওই মাইপা মাইপা খাবি তা না, খাওয়ার কথা শুনতেই খাইতে দৌড়াইতেছোস। বলি তোর কি কোনো শরম নাই? মোহনা মুখটা কাদো কাদো করে ফেলল, বলল, তুই আমারে খাবার খটা দিলি, ওই বেডি তুই বান্ধবী নামে কলঙ্ক। আহি বলল, চল চল আর ঢং করা লাগবে না, আমি জানি তুই 2 মিনিট পর আবার কবি ক্ষুধা লাগছে। ব্রেকফাস্ট করতে নেমেছে সবাই। আবরারও রেডি হয়ে নেমেছে, বাইরে যাবে হয়তো। আবরার টেবিলের সামনে এসে চেয়ার টেনে বসতে যাবে এমন সময় একজোড়া মেয়েলি হাত পেছন থেকে জড়িয়ে ধরলো আবরারকে। কেউ এভাবে জড়িয়ে ধরায় জল শক্ত হয়ে আসলো আবরারের। এক ঝটকায় হাত জোড়া ছাড়িয়ে ধাক্কা দিল সে। মেয়েটা ছিটকিয়ে পড়লো আবরারের মা মিসেস বন্যার গায়ে। আবরার পিছন ফিরে দেখলো মেয়েটা আর কেউ নয়, তার একমাত্র মামাতো বোন ঈশা। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো আবরারের। অন্যদিকে আহি বিড়বিড় করে বলল, শাশুড়ির আগমন শুভেচ্ছা স্বাগতম। দূরি কিসের শুভেচ্ছা কিসের স্বাগতম? ভাবলাম শাকচুন্নিটা আসবে না বিয়েতে, কিন্তু ঠিকই ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসলো। আর আসতে না আসতেই আমার ভাইয়ের গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো, অসভ্য বেডি একটা। আহি বিড়বিড় করে বললেও আরশি মন মোহনা তিনজনই শুনতে পেল। ওদের মনে প্রশ্ন জাগলো মেয়েটাকে, কিন্তু এটা জিজ্ঞেস করার সময় না, তাই চুপচাপ থাকলো। মিসেস বন্যা ঈশাকে জড়িয়ে ধরলেন। আবরারকে গম্ভীর কণ্ঠে বললেন, এটা কি ধরনের ব্যবহার আপনার? এভাবে ধাক্কা দিলে কেন মেয়েটাকে? দেখো তো নিবে পিছনে কে আছে। এখন যদি ও নিচে পড়ে যেত তাহলে কত ব্যথা পেত, বুঝতে পেরেছো? আবরার মাথা নিচু করে বলল, সরি মা, আসলে ওভাবে জড়িয়ে ধরে রাগ হয়েছিলাম, তাই ধাক্কা দিয়ে ফেলেছে। ঈশা মিসেস বন্যার গলা জড়িয়ে ধরে বলল, ইটস ওকে ফুপ্পি, তুমি আবরারকে বকো না, ও তো না বুঝে ধাক্কা দিয়েছে। মিসেস বন্যা ঈশার কথায় আলতো হাসলেন। আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কেমন আছো ঈশামা? ঈশা মিসেস বন্যাকে ছেড়ে হেসে বলল, অনেক ভালো আছি, আর এখন তো আরও ভালো আছি, তোমাদের সাথে দেখা যে হলো। শেষের কথা আবরারের দিকে তাকিয়ে বলল ঈশা। আবরারের ভীষণ বিরক্ত লাগছে। ঈশার ন্যাকামি সহ্য হচ্ছে না তার। সে নিজের মায়ের দিকে গিয়ে বলল, মা, আমার জরুরি কাজ আছে, আমি যাই তাহলে। মিসেস বন্যা বললেন। বাবাই নাস্তা তো করে যা। আবরার নিজের মায়ের কপালেই চুমু দিয়ে বলল, বাইরে খেয়ে নেব, তুমি চিন্তা করো না, নিজের খেয়াল রেখো, আসি তবে। মিসেস বন্যা মাথা দুলিয়ে অনুমতি দিলেন। মৃদু হেসে বাড়ি থেকে বেরিয়ে আসলো আবরার। মায়ের সাথে কখনো উঁচু আওয়াজে বা কড়া গলায় কথা বলে না আবরার। মিসেস বন্যা একটু ভিন্ন প্রকৃতির মানুষ। কারোর কোনো কথায় বা কোনো কাজে কষ্ট পেলেও কখনো প্রকাশ করেন না, নিজের মাঝেই চেপে রাখেন। তাই আবরার বাবার সাথে ফ্রিভাবে কথা বললেও মায়ের সাথে খুব সাবধানে কথা বলে। আবরার চায় না তার মা তার কোনো কাজে বা কথায় কষ্ট পাক। গেটের কাছাকাছি আসতেই আবরারের দেখা হলো মামা ইরফান চৌধুরী এবং তার স্ত্রী মিসেস মনার সাথে।
আবরার নিজের মামাকে জড়িয়ে ধরল। দুজনের সাথেই কুশল বিনিময় করে তাদের ভিতরে যেতে বলল। গাড়িতে বসেই আবরার আশিকে একটা টেক্সট পাঠালো। ফোন প্রাইভেট করতেই আশি দেখল আবরারের মেসেজ, তাতে বাইরে যেতে বলেছে। আশি আহিকে বুঝিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। গেটের কাছে এসে দেখলো আবরার গাড়িতে বসে অপেক্ষা করছে তার জন্য। আশি আসতেই গাড়ির ডোর খুলে দিল আবরার। আশি কথা না বাড়িয়ে উঠে বসলো। গাড়ি নিজের বাড়ির রাস্তার দিকে যেতে দেখে অবাক হলো আরশি, কিন্তু কিছু জিজ্ঞাসা করলো না। বাসার কাছে গাড়ি থামতেই আশি কৌতূহলী হয়ে তাকালো আবরারের দিকে। আবরার গম্ভীর কণ্ঠে বলল, বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করো, রেস্ট নাও। বিকেলের দিকে আবার আমাদের বাড়ি চলে যেও। এক রাশ প্রশান্তি অনুভব করলো আরশি। সে বুঝতে পেরেছে আবরার কেন তাকে বাড়িতে নিয়ে এসেছে। আবরার হয়তো বুঝতে পেরেছে সে সারা রাত ঘুমায়নি, তাই তো লোকটা তাকে রেস্ট করতে বলল। ওখানে থাকলে সে মোটেও রেস্ট নেওয়ার সুযোগই পেত না। আরশি মৃদু হেসে গাড়ি থেকে বেরিয়ে আসলো। আবরারও হালতো হাসলো আরশিকে হাসতে দেখে। আরশি চলে গেল নিজের বাড়িতে, আর আবরার চলে গেল নিজ গন্তব্যে। রাতে ডিনার করতে বসেছে সবাই। আরশিও চলে এসেছে আহিদের বাসায়। আজ আহির মেহেদি অনুষ্ঠান। ডিনার করার পর সবাই ছাদে যাবে। সেখানেই মেহেদির অনুষ্ঠান, নাচ গান হবে। আমি চাই কাল আহির সাথে আবরারেরও বিয়ে হোক। সবাই খাওয়াতে মনোযোগ দিয়ে হলেও এমন সময় মিসেস বন্যার কথায় ইরফান চৌধুরীর বাড়ির ছাড়া বাকি সবার মাথায় যেন বাজ পড়ল। সবাই চোখ বড় বড় করে তাকালো মিসেস বন্যার দিকে। মিসেস বন্যা পুনরায় বললেন, হ্যাঁ, আমি চাই আবরারের সাথে ঈশার বিয়ে দিতে, আর সেটা কালকেই। আপাতত কাবিনটা করিয়ে রাখবো, পরে অনুষ্ঠান করে ঘরে তুলব ঈশাকে। মিস্টার আব্বাস বললেন, এসব কি বলছো তুমি বন্যা? হুট করে এমন একটা ডিসিশন নেওয়ার মানেটা কি? আবরারও তো পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? মিসেস বন্যা গম্ভীর কণ্ঠে বললেন, এটা আমার হুট করে নেওয়ার ডিসিশন না। মাসখানেক আগেই ইরফান আমাকে এই প্রস্তাবটা দিয়েছে। আমারও ভালো লেগেছে প্রস্তাবটা। আর আবরারের পছন্দ থাকলে তো এতদিনে বিয়েটা করেই নিত। বয়স তো কম হলো না। ঈশাও আবরারকে ভালোবাসে। আমি চাই ওদের বিয়েটা হোক। চোয়াল শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে আবরার। রাগে শরীর কাঁপছে, তাই হাত মুষ্টিবদ্ধ করে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করছে সে। আর চুপ থাকতে পারল না আবরার। মাথা নিচু করে রেখেই শক্ত কণ্ঠে বলল, আমি বিয়েটা করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। মুখটা অন্ধকার হয়ে গেল ঈশার। মিসেস বন্যা কণ্ঠে কঠোরতা মিশিয়ে বললেন, বিয়েটা না করার জন্য এত বাহানা করছো আমি জানি। আগেও লেখাপড়ার কেরিয়ার এসবের বাহানা দিয়েছো তুমি। আমিও কিছু বলিনি তোমাকে, অনেক সময় দিয়েছি। যদি তোমার কাউকে পছন্দ হয় সেজন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এখন তোমার বয়স বাড়ছে, আর ঈশারও পর্যাপ্ত বয়স হয়েছে। আগামীকালই তোমাদের বিয়ে, এটাই আমার ফাইনাল কথা। আশা করছি তুমি আমার সিদ্ধান্তের উপর অসম্মান করবে না। মিসেস বন্যা খাওয়া শেষ করে টেবিল ছাড়লেন। সবাই এখনও স্তব্ধ হয়ে বসে আছে, আর ঈশা তো পারলেন না আছে। আপনার খাবার রেখে টেবিল ছেড়ে উঠে গেল। সোজা নিজের রুমে চলে গেল সে। এসব দেখে দীর্ঘশ্বাস ফেললেন মিস্টার আব্বাস। অন্যদিকে মূর্তির মতো বসে আছে আরশি। বুকের ভেতরটা বড্ড জ্বালা করছে তার। আরশি কিছুক্ষণ খাবার নাড়াচাড়া করে বলল আর খেতে ইচ্ছে করছে না। আহির নিজেরও খেতে ইচ্ছে করছে না। সেও খাবার শেষ না করেই আরশিকে নিয়ে উপরে চলে আসলো। ওদের চলে যেতে দেখে ওদের বাকি বন্ধুরাও চলে আসলো না খেয়েই। নিজের রুমে ঢুকেই সর্বশক্তি দিয়ে দেয়ালে 2-3টা ঘুষি দিল আবরার। রাগে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। আবরার 2 হাতে নিজের চুল টেনে ধরে বিড়বিড় করলো, মা ইচ্ছে করে এমনটা করেছে। শেষ মুহূর্তে এসে বিয়ের কথা বলছে, যাতে আমি বিয়ে ভাঙার কোনো সুযোগ না পাই। কিন্তু আমিও আজও আবরার এত সহজে হাল ছাড়ছি না। ওই মেয়েকে আমি কখনো বিয়ে করব না, ইম্পসিবল। কত সুন্দর একটা প্ল্যান বানিয়েছিলাম, মায়ের জন্য প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। হোক ফ্লপ, কিন্তু ওই মেয়েকে আমি বিয়ে করব না মানে না। কিন্তু কি করব আমি? রাত পোহালেই কাল বিয়ে। মাথা ঠান্ডা রাখতে হবে আমাকে। কিছু একটা ভাবতে হবে, যাতে মা আমাকে ভুল না বলছে আর ওই মেয়েকেও আমার বিয়ে করা না লাগে। কিছুক্ষণ ভাবতেই কিছু একটা মাথায় আসলো আবরারের। বাঁকা হাসলো সে, বলল, এসো বেবি, অনেক শখ না তোমার আমাকে বিয়ে করার? এবার দেখবো কিভাবে তুমি আমাকে বিয়ে করো। আবরার নিজের ফোনটা বের করে একজনকে ফোন করলো। কিছু একটা বলে কল কেটে দক্ষ হাতে ফোনটা ঘোরাতে লাগলো আর বলতে লাগলো, ভালোই ভালোই প্রথম প্ল্যান কাজ করে গেলে হয়, নাহলে প্ল্যান নাম্বার 2-এ যেতে হবে। রুমে এসেই অনবরত পায়চারি করছে আহি। ওকে এভাবে অস্থির হতে দেখে মোহনা বলল, কি রে, তোর কি হইল? এমন করছস কেন? আহি থেমে গিয়ে ক্রোধের সাথে বলল,
মা এমনটা কি করে করতে পারে? ওই ঈশা আপু একদম ভালো না, ক্যারেক্টারলেস মেয়ে একটা। সে ইন্টার পর্যন্ত বাংলাদেশে পড়েছে, এর মধ্যেই কত শত প্রেম করেছে, হিসাব নেই। আমি তাকে অসংখ্যবার বিভিন্ন ছেলের সাথে দেখেছি, কিন্তু সেটা তার পার্সোনাল ব্যাপার বলে মাথা ঘামাইনি। কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছি। আমার উচিত ছিল তার পিক তুলে সবাইকে দেখানো। সে ভাইয়াকে ভালোবাসার নাটক করে, ভাইয়াকে ভালোবাসি বলে, আর অন্যদিকে একাধিক ছেলের সাথে রিলেশন করেছে। কি করা যায় এখন? আমার এত ভালো ভাইয়ের গলায় এই মেয়েকে ঝুলতে দেওয়া যাবে না। আর মা বাবাইকে কি দোষ দিব? তারা তো ওর আসল রূপটা দেখেনি। তবে আমার মনে হয় না ভাই ওই মেয়েকে বিয়ে করবে, কিছু না কিছু তো করবেই। মোহনা আহিকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না তুই, দেখিস আবরার ভাইয়া কিছু একটা করবে। তুই চল মেহেদি দিয়ে নে। ওই ডাইনির জন্য নিজের বিয়ে কেন খারাপ করবে? মেহেদি দেওয়া হচ্ছে আহিকে, আর সে এক কোণে চুপচাপ বসে আছে। সে আসতেই চায়নি, কিন্তু বান্ধবীর খুশির জন্য আসতে হলো। আহির মনটাও ভালো নেই, হপ মেরে বসে আছে সে। এসেও মেহেদি দিচ্ছে, তার আনন্দ দেখে কি। এক হাতে মেহেদি দেওয়া শেষ হতেই সে চিল্লিয়ে বলল, আবরারের নামটা তো লিখে দিন। আর সে এক পলক চোখ তুলে তাকালো ঈশার দিকে। মেয়েটা সুন্দর, চোখ রক্তিম বর্ণ ধারণ করলো আরশির। আরশির ধ্যান ভাঙলো আবিরের কথায়। আবির বলল, চল একটু নাচ গান করি। দেখা হে কেমন প্যাচার মতো মুখ করে বসে আছে, এই বেরিয়ে নাকি কালকে বিয়ে। চল বেচারের মোড়টা একটু ঠিক করে দিই। সবাই সম্মতি জানিয়ে উঠে গেল। বাধ্য হয়ে আরশিকেও উঠতে হলো। ছাদে বড় কেউ নেই, সব ছোটরা এসেছে, তাই স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে সবাই। আবির গিয়ে আহিকে ঠেলে উঠিয়ে দিয়ে হাসলো, ওকে নিয়ে নাচানাচি করতে লাগলো, ওকে হাসানোর চেষ্টা করতে লাগলো। আরশির কেন যেন সব অসহ্যকর লাগছে। সে ঘুরে আবার আগের জায়গায় যাওয়ার সময় ধাক্কা লাগলো ঈশার সাথে। ঈশার দুই হাতের মেহেদি পুরোটা মাখামাখি হয়ে গেল। রাগে ফুঁসে উঠল ঈশা। আরশিকে থাপ্পড় মারার জন্য হাত উঠাতেই আরশির সব বন্ধুরা এসে আরশির সামনে দাঁড়িয়ে গেল। সবার কড়া দৃষ্টি বলে দিচ্ছে, আরশিকে কেউ কিছু বললে বা আঘাত করার চেষ্টা করলে তারা ঈশাকে ছেড়ে দিবে না। আহি রাগী গলায় বলল, সাবধান ঈশা আপু, যা করতে চাচ্ছিলে তা দ্বিতীয়বার করার চিন্তাও মাথায় আনবে না, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই আবির, সবাইকে নিয়ে নিচে আয়, সেই মেহেদি দিক এখানে। আমি যা বাকি আছে তা আমি রুমে দিব। আরশি নামার সময় এক পলক তাকালো ঈশার দিকে, দেখলো রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ঈশা। চুপচাপ নেমে চলে আসলো আরশি। চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে আবরারের। ওই রক্তিম চোখ জোড়া যেন কাউকে ভস্ম করে দেওয়ার ক্ষমতা রাখে। রাগী শরীর কাঁপছে তার। নিজেকে নিয়ন্ত্রণ করে আবারও কাউকে কল করলো সে। অন্যদিকে সারা রাত ঘুম না আসলেও ভোরের দিকে চোখ লেগে এসেছিল আরশির। যখন ঘুম ভাঙে তখন 9:30 বেজে গেছে। ঘড়ির সময় দেখে লাফ দিয়ে উঠে বসে আরশি। ফ্রেশ হয়ে এসে রিফাকে কল দেওয়ার জন্য ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে আবিরের অসংখ্য মেসেজ কল। সময় দেখে অবাক হয় আরশি, কারণ সেই রাত থেকে এখন পর্যন্ত একাধারে কল মেসেজ করছে আবরার, কিন্তু তার ফোন সাইলেন্ট করা ছিল। আর ফোনটা ব্যাগে থাকার কারণে টের পায়নি সে। আবরারের হাতে এত কল মেসেজ দেখে কপালে ভাঁজ পড়ল আরশির। মনে মনে ভাবল, লোকটা কি সারা রাত না ঘুমিয়ে মেসেজ আর কল করেছে নাকি? আরশির ভাবনার মাঝে আবারও তার ফোনে আবরারের নাম্বার থেকে কল আসলো। নিজের চিন্তাভাবনা ত্যাগ করে ফোন রিসিভ করলো আরশি। ফোনের কাছে নিয়েই শুনতে লাগলো আবরারের রাগান্বিত কণ্ঠস্বর। বেয়াদব মেয়ে, কোথায় ছিলে তুমি? তোর ফোন কোথায় ছিল? এতক্ষণ ফোন রিসিভ করার সময় হলো? আমার ঘুম উড়িয়ে দিয়ে নিজের দিব্যি আরামে পড়ে পড়ে ঘুমাচ্ছ। ভাবলে সিন দেখালো আরশিকে। নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি আপনার বউ লাগে না যে যখন তখন কল করবেন, মেসেজ করবেন। যাই হোক, এতবার কল মেসেজ দেওয়ার কারণটা কি সেটা বলুন, অযথা সময় নষ্ট করবেন না। আরশির কথায় জল শক্ত হয়ে আসলো আবরারের। তবুও নিজের রাগ সংবরণ করে নিল সে। শক্ত কণ্ঠে বলল, 2 মিনিটের মধ্যে বাগানে আসবে। ইউ হ্যাভ অনলি 2 মিনিটস। 2 মিনিটের মধ্যে যদি না আসো তবে সবার সামনে কোলে করে নিয়ে আসবো। কোনো সিনক্রেট করতে চাচ্ছি না বলে এত সময় ধরে সহ্য করছে। এবার ডিসিশন তোমার, কি করবে? আরশি কিছু করা কথা শোনাতেই যাচ্ছিল, কিন্তু তার পূর্বেই কল কেটে দিল আবরার। আরশি বিরক্ত হলো, পা বাড়ালো বাগানের দিকে। অন্যদিকে আবরার বাঁকা হেসে বলল, তোমার সব তেরা কথার শাস্তি তুলে রাখলাম।
সময় আসুক, তারপর কীভাবে তোমার মুখ দিয়ে তারা বের হয় তা দেখব। এখন প্ল্যান নাম্বার 2 কাজে লাগাতে হবে। আমার আগেই বোঝা উচিত ছিল। তুমি সোজা কথার মেয়ে নাও। যাক, এখন যা হবে তোমার কারণেই হবে, আমার কোনো দোষ নেই। 5 মিনিট যাবৎ বাগানের দাঁড়িয়ে আছে আরশি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে তার। তাকে 2 মিনিটের মধ্যে আসতে বলে নিজেই আসতেই খবর নিয়ে আপনার। আরশি ধীর পায়ে হাঁটাহাঁটি করছিল। হুট করে তার মুখে কিছু একটা চেপে ধরে কেউ। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে আরশির। জ্ঞান হারিয়ে কারোর দেহের উপর ঢলে পড়ে সে। লোকটা আরশিকে আলতো করে জড়িয়ে নেয়, কোলে তুলে সকলের চোখ ফাঁকি দিয়ে নিজের গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে তার ঠিক করা গন্তব্যে। চোখে পানির ছিটা পড়তেই ধীরে ধীরে জ্ঞান ফিরতে শুরু করে আরশির। চোখ বন্ধ অবস্থাতেই শুনতে পায় পরিচিত কারোর কণ্ঠস্বর। কেউ তার গাল চাপড়ে বলছে, হাই বেদব মেয়ে, জলদি ওঠো, আমাদের হাতে বেশি সময় নেই। কাম অন, ওয়েক আপ ফাস্ট। ঘোলা দৃষ্টি পরিষ্কার হতে থাকে আরশির। ধীরে ধীরে একবারে স্পষ্ট দেখতে পায় সে। দ্রুত সোজা হয়ে বসে, আশেপাশে তাকায়। এটা সেই বাংলো বাড়ি যেখানে আগেও তাকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছিল। আবরার। আরশির এসব ভাবনা চিন্তার মাঝে আবরার একটা কাগজ এনে আরশির সামনে রাখলো। গম্ভীর কণ্ঠে বলল, ঝটপট এই পেপারে সাইন করে দাও। আরশি কৌতূহলী হয়ে তাকালো আবরারের দিকে। প্রশ্ন করলো, এটা কিসের কাগজ? আর আমি কোনো পেপারে সাইন করব না। এটাকে সরান। আর আপনার না কিছুক্ষণ বাদে বিয়ে, আপনি আবার আমায় কিডন্যাপ করে এনেছেন? ভাই! আরশির কথা থামতেই আবরার আরশির দিকে ঝুঁকে আসলো। স্লো ভয়েসে বলল, এত কিছু বলার সময় নেই, জাস্ট এতটুকু জানো এটা তোমার আর আমার বিয়ের রেজিস্ট্রি পেপার। এখন ফার্স্ট ফার্স্ট এতে সাইন করো। চমকে তাকালো আরশি। উত্তেজিত কণ্ঠে বলল, মাথা ঠিক আছে আপনার? এসব কি বলছেন? ফাজলামো করছেন আমার সাথে? আপনার বিয়ে, তাও আবার আমার সাথে? বিরক্ত হলো আবরার। বিরক্ত কণ্ঠে বলল, একবার বললে কানে শোনো না? বললাম তো, তোমার আমার বিয়ের রেজিস্ট্রি পেপার। এখন এই মুহূর্তে আমার আইন মোতাবেক বিয়ে হবে। সাইন করো পেপারে, আমাকে রাখিও না। আরশি আবরারের চোখে চোখ রেখে বলল, আমি সাইন করব না, অসম্ভব। আবরার চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল। তারপর চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলল, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার ঘাড়ের রগ বাঁকা। সোজা কথায় তুমি মানবে না। ওকে, তোমাকে কিভাবে মারাতে হয় তা আমার ভালো জানা আছে। আবরার আরশির কাছ থেকে দূরে সরে কাউকে কল করলো। 2 মিনিটের মাথায় 2 জন গার্ড রুমে প্রবেশ করলো। তাদের দিকে তাকিয়ে চমকে উঠলো আরশি, কারণ তাদের সাথে তৃতীয় আরেকজন ব্যক্তি আছে। আর সেই মানুষটা আর কেউ নয়, বরং রিফা। আরশি অবাক চোখে একবার আবরারকে দেখছে, তো একবার রিফাকে। রিফার মুখটা কাদো কাদো হয়ে আছে। আরশি আর থাকতে না পেরে প্রশ্ন করলো, আমার বোনকে এখানে কেন আনা হয়েছে? বাঁকা হাসলো আবরার। পকেট থেকে একটা গান বের করে কপালে ঘষতে ঘষতে বলল, তোমাকে রাজি করানোর বিকল্প পদ্ধতি আগেই বুঝেছিলাম তুমি সোজা কথা মানবে না, তবে একটু চেষ্টা করে দেখলাম, কিন্তু সেটা সময় নষ্ট ছাড়া আর কিছুই ছিল না। যাই হোক, এখন যা হবে তার জন্য তুমি দায়ী। আমি কিন্তু একেবারে নিষ্পাপ, বুঝলে? আমার কোনো দোষ নেই। কথাগুলো বলতে বলতেই রিফার কাছে চলে গেল আবরার। হুট করেই রিফার মাথায় কান তাক করলো। চোখ বড় বড় করে তাকালো আরশি। উঠে আসতে চাইলে থামিয়ে দিল আবরার। বলল, চেয়ার থেকে উঠে সাহস করবে না, অনেক সময় নষ্ট করে ফেলেছ। এখন তোমার কাছে মাত্র 1 মিনিট সময় আছে। 1 মিনিটের মধ্যেই পেপারের উপর তোমার সাইন দেখতে চাই, না হলে তোমার বোনকে। থেমে গেল আবরার। রিফা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপুমনি রে, আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও, আমি এত জলদি মরতে চাই না। আবরার চোখ দিয়ে ইশারা করলো আরশিকে সাইন করতে। রেজিস্ট্রি পেপারে সাইন করে থম মেরে বসে রইল আরশি। চোখ মুখ শক্ত করে বসে আছে সে। এই মুহূর্তে তার মনে কী চলছে বুঝে যাচ্ছে না। আবরার ধীর পায়ে আরশির কাছে এসে দাঁড়ালো। আরশিকে শক্ত হয়ে বসে থাকতে দেখে ফুস করে একটা শ্বাস ছাড়লো। আরশির হাত শক্ত করে নিজের মুঠোয় পড়ে টেনে দাঁড় করালো। বাধা দিল না আরশি। আবরার আরশির হাত ধরে সামনের দিকে এগোতে লাগলো। এতেও কোনো প্রতিক্রিয়া দেখালো না আরশি, যেন কোনো পুতুলছে। তবে বাইরে যাওয়ার আগে রুমে অবস্থানরত রিফার দিকে একবার তাকালো। রিফার ঠোঁটে হাসি দেখে মনে মনে অবাক হলো সে। অবাকতার মাত্রা আরও বাড়লো যখন বাইরে গাড়ির কাছে আসতেই আব্বাস আহমেদের দেখা পেল। ওনার ঠোঁটেও লম্বা চওড়া হাসি ঝুলছে। উনি আবরারের পিঠে চাপড় মেরে বললেন, জলদি গাড়িতে ওঠো, আমার মিসেস বন্যা আমাদের সবাইকে আবার বন্যায় না ভাসিয়ে দেয়। যেভাবে একের পর এক কল দিয়ে যাচ্ছে, আমার তো রিসিভ করতেও কাঁপাকাঁপি অবস্থা। কথাগুলো বলেই শব্দ করে হাসলেন আব্বাস আহমেদ।
আবরারও বাবার সাথে তাল মিলালো। উনি আবার তাড়া দিয়ে বললেন, হাসাহাসি পরে হবে, আগে বাড়িতে পৌঁছাতে হবে। বিয়ের অনুষ্ঠান শুরু হতে আর বেশি সময় নেই। আমার ছেলে মেয়ের বিয়ে আমি কিছুতেই মিস করতে চাই না। আগে গিয়ে সব মিটমাট করতে হবে, তারপর আহি রাদীফের সাথে তোমাদের ও ধর্ম মোতাবেক বিয়ে দিতে হবে। আবরার মৃদু হেসে সম্মতি জানালো। গাড়ির ডোর খুলে আরশিকে বসতে বলল। আরশি বিনা বাক্যে উঠে বসলো গাড়িতে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। আবরারের রুমে দাঁড়িয়ে আছে পরিবারের সব সদস্য। আরশির বন্ধুরাও উপস্থিত। আহি চোখ বড় বড় করে তার নিজের ভাইকে দেখছে আর মনে মনে নাচ দিচ্ছে এই খুশিতে যে তার ভাই বিয়ে ভাঙার কথা বলতে এখানে সবাইকে ডেকেছে। বউ সাজে দাঁড়িয়ে আছে ঈশাও। মিসেস বন্যা নীরবতা ভেঙে বললেন, কি সমস্যা আবরার? যে কোনো সময় রাফিদ ও তার ওর পরিবারের লোকেরা চলে আসবে, তবুও তুমি এমন একটা মুহূর্তে আমাদের সবাইকে এভাবে ডেকে নিয়ে আসলে। আর তোমারও যে আজ বিয়ে, তা কি তুমি জানো না? বিয়ের জন্য রেডি না হয়ে কোথায় গিয়েছিলে? আবরার একটা শ্বাস ফেলে মায়ের চোখে চোখ রেখে বলল। বিয়ে তো করতে গেছিলাম মা। সবাই চোখ বড় বড় করে তাকালো আবরারের দিকে। মিসেস বন্যা বলে উঠলেন, মানে? আবরার আরশির হাত শক্ত করে নিজের মুঠোয় পড়ে নিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি আরশিকে বিয়ে করেছি। আবরারের এই ছোট কথায় যেন বাজ পড়ল সবার মাথায়। আরশির ফ্রেন্ডের চোখ যেন খুলে পড়ে যাবে এমন অবস্থা। মিসেস বন্যাকে এভাবে চিন্তিত দেখাচ্ছে। উনি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এসব তুমি কি বলছো আবরার? আর কিছু সময় পর এশার সাথে তোমার বিয়ে, আর তুমি এসব বলছো? তুমি কি বিয়ে ভাঙার জন্য মিথ্যা বলছো আবরার? আবরার নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি মিথ্যা বলছি না মা। আমি গতকালই তোমাকে বলেছিলাম আমি একজনকে ভালোবাসি, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করোনি, তাই তো আমাকে এমন একটা পদক্ষেপ নিতে হলো। মিসেস বন্যা গম্ভীর কণ্ঠে বললেন। তুমি এই মেয়েকে বিয়ে করেছো, তার প্রমাণ কি? বাঁকা হাসলো আবরার, যেন সে জানতো এমন কিছু ঘটবে। হাতে থাকা রেজিস্ট্রি পেপার এগিয়ে দিল মেয়ের হাত দিকে। মিসেস বন্যা পেপারটা নিয়ে তাতে চোখ বোলালেন। ইরফান চৌধুরী এগিয়ে এসে বোনের হাত থেকে পেপারটা নিয়ে নিলেন। দেখলেন, অবাক হয়ে গেলেন উনি। অসহায় চোখে ঈশার দিকে তাকালেন। বাবাকে তাকাতে দেখে ন্যাকা কান্না জুড়ে দিল ঈশা। কাঁদতে কাঁদতে বলল, আমি বিশ্বাস করি না এসব। আবরার, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি এভাবে আমাকে কষ্ট দিতে পারো না। কথাগুলো বলতে বলতে ঈশা এগিয়ে এসে আবরারকে জড়িয়ে ধরতে চাইল। অমনি সামনে এসে দাঁড়ালো আরশি। মস্ত বড় একটা হাসি দিয়ে ঈশাকে জড়িয়ে ধরে বলল, আপু, আপনার যত ইচ্ছে আমায় জড়িয়ে ধরুন। পরপুরুষকে জড়িয়ে ধরতে নেই, জানেন না আপনি? আর আপনি মানেন বা না মানেন, বিশ্বাস করেন আর নাই করেন, ওনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, এটাই সত্যি। ওনার ভাগ্যে আপনি ছিলেন না, আমিই ছিলাম। আমি রাগে শরীর জ্বলে উঠল ঈশার। এক ধাক্কায় আরশিকে সরিয়ে দিল। রাগে গজগজ করতে করতে বলল, এখন কি তুমি আমাকে শিখাবে আমি কি করব আর কি করব না, কোনটা ঠিক আর কোনটা ঠিক না? আরশি হাই তুলে বলল, আপনি যা ইচ্ছা তা করেন, শুধু আমার জামাইকে ছুবেন না, তাহলেই চলবে। আর যদি ছুতে আসেন তবে শুধু শেখাবো না, হাতটা ভেঙে গলায় ঝুলিয়ে দেব। বুঝতে পেরেছেন? আরশির জবাব শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে আরশির দিকে। মিসেস বন্যা গম্ভীর চোখে একবার আরশিকে পর্যবেক্ষণ করলেন। অন্যদিকে আবরার একটা ঢোক গিয়ে মনে মনে ভাবল, কি সাংঘাতিক রে বাবা! একটু আগে আমাকে বিয়ে করতে চাচ্ছিল না, আর এখন জামাই জামাই করছে, আবার আরেকজনকে থ্রেটও দিচ্ছে। এই মেয়েকে বোঝা বড়ই কঠিন। এই ঝালমরিচকে আমি কিভাবে সামলাবো? ওর মনে কখন কি চলে তাই তো বুঝছি না। বুক ফুলিয়ে একটা শ্বাস নিল আবরার। মনে মনে ভাবের সাথে বলল, আমিও এমপি আজওয়াদ আবরার, তোমাকে ঠিকই লাইনে নিয়ে আসবো। তোমার তেরা বাঁকা কথা বলা ছুটিয়ে দেব। তবে নিজের বরের জন্য এতটুকু পসেসিভ তুমি হতেই পারো, মিস অদ্ভুত চোখওয়ালি। ও সরি, মিস না, এখন তো মিসেস, মাই ডিয়ার মিসেস অদ্ভুত চোখওয়ালি। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সবাই। ঈশা একাধারে ন্যাকা কান্না কেঁদেই যাচ্ছে। এবার মুখ খুললেন মিসেস বন্যা। আরশিকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই যে মেয়ে, তোমার বাবা মা কি জানে তুমি এইভাবে আমার ছেলের সাথে বিয়ে করেছো? নত মস্তিষ্কে নাড়িয়ে না বোঝালো আরশি। মিসেস বন্যা একটা নিঃশ্বাস ফেলেই বললেন, তোমার বাবা মাকে আসতে বলো। বাবা মায়ের কথা বলায় বুকটা ভার হয়ে আসলো আরশির। তবুও মৃদু স্বরেই বলল, আমার বাবা নেই, মা অসুস্থ। অবাক হলেন মিসেস বন্যা। উনি কিছু বলবেন তার আগেই মিসেস মনা মুখ বাঁকিয়ে বললেন, আপা, আপনার ছেলে কেমন মেয়েকে বিয়ে করলো?
না আছে রূপে, না আছে বাপ, আর না আছে বংশ পরিচয়। মাও নাকি অসুস্থ। এই মেয়েকে আপনি কিভাবে মেনে নিলেন? কোথায় আবরান বাবার মতো হীরের টুকরো ছেলে, আর কোথায় এই কয়লার মতো মেয়ে? ভীষণ রাগ হলো আরশির, তাকে যা বলার বলুক, কিন্তু তার বাবা বংশ পরিচয় কেন টেনে আনবে? তবুও দম ধরে দাঁড়িয়ে রইল সে। আরশির চুপ রইল, আবরার চুপ রইল না। আরশির হাত শক্ত করে মুঠোয় পড়ে মিসেস মনাকে উদ্দেশ্য করে বলল, আপনার কাছেও কালো হোক, কুৎসিত হোক, কিন্তু আমার কাছেও সুন্দর। আমার মায়ের পর আমার দেখে সবচেয়ে সুন্দরতম নারী। কিন্তু আপনার চোখে সেই সৌন্দর্য ধরা পড়বে না মামি, কারণ সেই সৌন্দর্য দেখার মতো মানসিকতা আপনার নেই। তা আপনার কথাতেই বুঝেছি। আমার বাবা মা আমাকে কারোর গায়ের রং, বংশ পরিচয় দেখে ভালোবাসা সম্মান করা শেখায়নি। আজও যে পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতিতে ওকে সৃষ্টি করতেই ফেলেছেন। ওর সাথে যাওয়া হয়েছে, তা আমাদের সাথে তো হতে পারত। আপনি ওর ত্রুটিগুলো দেখেছেন, তবে ওর গুণগুলো দেখেননি। এত বছর ধরে এই সমাজের সাথে যুদ্ধ করে টিকে থাকা মেয়েও কিশোরী বয়সে ও নিজের বাবাকে হারিয়েছে। চাচা বাড়ি কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল ওকে। আর ওর অসুস্থ মাকে। কিন্তু ও থেমে থাকেনি। আজ এতগুলো বছর ধরে একা লড়ে গেছে, এত দূর এসছে। বাবা ছাড়া একটা মেয়ের জীবন কেমন হতে পারে তা বোঝার ক্ষমতা হয়তো আমাদের নেই। আপনার কাছেও কয়লার মতো হলেও আমার কাছেও যে কোনো মূল্যবান রত্নের চেয়ে অধিক মূল্যবান। যাই হোক, আমি কাউকে আর কিছু বোঝাতে চাই না। সবাই শুধু এতটুকু জেনে রাখুন, ও আমার ওয়াইফ, মিসেস আবরার। আর আমার ওয়াইফকে যদি কেউ অপমান করে, তবে আমিও ছেড়ে কথা বলবো না। ও কেমন তা আমাকে বুঝতে দিন। আমার যেখানে ওকে নিয়ে কোনো সমস্যা নেই, সেখানে অন্য কেউ এই বিষয়ে মাথা না ঘামালে খুশি হব। এক দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে আছে আরশি। চোখ ছলছল করছে তার। সে কখনোই ভাবেনি তার জীবনে এমন কেউ কখনো আসবে যে তাকে এতটা সম্মান করবে, তাকে বুঝবে, তার ঢাল হবে। অন্যদিকে আবরারের কথাগুলো শুনে অপমান বোধ করলেন মিসেস মনা। দাঁতে দাঁত চেপে মিসেস বন্যাকে উদ্দেশ্য করে বললেন, দেখেছেন আপা, মেয়েটা কিভাবে আবরান বাবাকে বশ করেছে? আবরান আগে কখনো আমার সাথে এইভাবে কথা বলতো না, বলেনি। আজ সব এই মেয়ের জন্য হয়েছে। কপাল কুচকালো আবরার। মনে মনে ভাবলো সে এতক্ষণ কাকে কি বলল। তার কোনো কথা কি মিসেস মনার এক কান দিয়েও ঢুকেনি নাকি? মিসেস মনাকে আর কিছু বলার রুচি হলো না আবরারের। মিসেস বন্যা এবার গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কিন্তু একটু বেশিই বলছো মনা। ভুলে যেও না, তোমার স্বামী আর আমিও এক সময় এমন পরিস্থিতিতে ছিলাম। আর আমার কাছে কারো গায়ের রং ম্যাটার করে না। যা ম্যাটার করে তা হলো চরিত্র। মাথা নিচু করে নিলেন মিসেস মনা। সেও আর কিছু বলতে পারলে না। আর মিস্টার ইরফান এখনও চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। মিসেস বন্যা এবার ঈশার কাছে গেলেন। মিসেস বন্যাকে নিজের দিকে আসতে দেখে আবারও নেকা কান্না শুরু করলো ঈশা। এতক্ষণ যাও আশা ছিল মিসেস বন্যার কথা শোনার পর, এখন সেই আশাও খুঁজে পাচ্ছে না ঈশা। এখন অশ্রুই একমাত্র অস্ত্র, যদি মিসেস বন্যাকে মানানো যায়। ঈশা মিসেস বন্যাকে জড়িয়ে ধরে ফুপাতে ফুপাতে বলল, ফুপ্পি, আপনাকে বলো না আমার সাথে এমনটা না করতে। আমি ওকে অনেক ভালোবাসি, আমার সাথে ও অনেক ভালো থাকবে। এই মেয়ে ওর যোগ্য না। ফুপ্পি, বলো না আবরারকে ও যেন আমাকে বিয়ে করে। বলো না ফুপ্পি। মিসেস বন্যা ঈশার মাথায় হাত রেখে বললেন, আমাকে ক্ষমা করে দাও ঈশামা। আমি ভুল করেছি আবরারের মতামত ছাড়া তোমার সাথে ওর বিয়ে ঠিক করে। আর এই ভুলের কারণে তোমাকে কষ্ট পেতে হচ্ছে। কিন্তু এখন যে আমার কিছুই করার নেই ঈশা। আবরার ওই মেয়েকে বিয়ে করেছে। তুমি আমি না মানতে চাইলেও সত্য এটাই। আর ভালোবাসা ছাড়া কি সংসার টেকে? তুমি আবরারকে ভালোবাসলেও আবরার যে তোমাকে ভালোবাসে না। ওরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। আমি কি করে ওদের সম্পর্ক ভেঙে তোমার সাথে সম্পর্ক করতে পারি? তুমি অনেক ভালো মেয়ে ঈশা, তুমি অনেক ভালো ছেলে পাবে। তুমি আর কিছু বলতে পারলেন না মিসেস বন্যা। তার পূর্বেই ধাক্কা মেরে মিসেস বন্যাকে দূরে সরিয়ে দিল ঈশা। মিসেস বন্যার কথায় গা জ্বলছে তার, মাথা গরম হয়ে গেছে। ঈশার ধাক্কার কারণে ছিটকে আবরারের গায়ে গিয়ে পড়ল মিসেস বন্যা। মাকে জড়িয়ে ধরল আবরার। রাগে থরথর করে কাঁপতে লাগলো সে। মিস্টার আব্বাসও চোখ মুখ লাল করে শক্ত করে দাঁড়িয়ে আছেন। আবরার ঈশাকে কিছু বলতে চাইলেও তার হাত চেপে ধরে চোখের ইশারায় থামিয়ে দিলেন মিসেস বন্যা। কিন্তু থামলো না ঈশা। রাগে চিৎকার করে বলল, ভালো মাই ফুড। আমার মাথা খারাপ হয়েছিল যে তোমার মতো মহিলাকে এত সম্মান দেখাচ্ছিলাম।
এত তেল দিচ্ছিলাম, যাই করছিলাম সব আবরারের জন্য করছিলাম। এত করে বুঝালাম আবরারকে আমি ভালোবাসি, তাও তোমরা মা ছেলে আমার ভালোবাসা বুঝলে না। যেহেতু আবরার আমাকে বিয়েই করছে না, তাহলে এসব নাটকের কোনো মানেই হয় না। কথা শেষ করার আগেই সশব্দে একটা থাপ্পড় পড়ল ঈশার গালে। ঈশা গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে এলো নিজের বাবার দিকে, কারণ থাপ্পড়টা তার বাবা ইরফান চৌধুরী দিয়েছে। ইরফান চৌধুরী মেয়েকে তোয়াক্কা না করে বোনের সামনে গিয়ে নত কণ্ঠেই বললেন, আপা, ক্ষমা করে দিও। আমার মেয়েকে হয়তো আমি সুশিক্ষা দিতে পারিনি, তাই আজ আমার মেয়ের কাছে তোমাকে অপমানিত হতে হলো। আমি আসি। কথাটা বলেই আর দাঁড়ালো না ইরফান চৌধুরী। মেয়ের হাত থেকে ধরে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেলেন। মিসেস মনা রাগী চোখে একবার আরশির দিকে তাকিয়ে বেরিয়ে গেলেন স্বামীর পেছনে। মিসেস বন্যা ব্যথিত নয়নি ওদের যাওয়ার পানিয়ে তাকিয়ে রইল। আবরার মিসেস বন্যাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, ইটস ওকে মা, তুমি কষ্ট পেও না, আর আমাকেও ক্ষমা করে দাও। আমি চাইনি তোমার মতামত ছাড়া এইভাবে বিয়ে করতে, কিন্তু বাধ্য হয়েছে। মিসেস বন্যা আবরারের পিঠে হাত বুলিয়ে বললেন, না রে বাবা, ভুল আমার দ্বারা হয়েছে। মানুষ চিনতে ভুল করেছি আমি, অনেক বড় ভুল হয়ে গেছে আমার। মিসেস বন্যার কথায় আবরার বুঝলো তার মা ভীষণ কষ্ট পেয়েছে ঈশার ব্যবহারে। তাই সেই আব্বাস আহমেদ আর আহিকে চোখের ইশারায় কিছু বোঝাতেই তারা এগিয়ে আসলো। আহি মাকে জাপটে ধরে অভিমানী কণ্ঠে বলল, এটা কোনো কথা মা? আমার আর কিছুক্ষণ পর বিয়ে, আর তুমি এভাবে মুখ ফুলিয়ে আছো। এখন কি আমি কান্না শুরু করব? তোমাকে এভাবে দেখে কিন্তু আমার কান্না পাচ্ছে। আব্বাস আহমেদ মশকরা করে বললেন, ঠিকই বলেছো আহি মামনি, এখন তো আমারও কাঁদতে ইচ্ছে করছে। চলো আমরা বাপ বেটি মিলে কাঁদতে বসি। মিসেস বন্যা আবরারের বুক থেকে মাথা তুলে আব্বাস আহমেদের দিকে চোখ রাঙিয়ে তাকালেন। আব্বাস আহমেদ ভয় পাওয়ার অভিনয় করে বললেন, দেখেছো তোমরা, আমার মিসেস আবার নিজের আগের রূপে ফিরে এসেছে। কিভাবে আমাকে চোখ রাঙাচ্ছে। আজ আমি একজন নিরীহ ভালো বর বলে বউকে চোখ রাঙাই না। সবাই হেসে উঠল আব্বাস আহমেদের কথায়। মিসেস বন্যাও আলতো হাসলেন। ভীষণ প্রশান্তি অনুভব করলেন তিনি। মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করলেন এত ভালো স্বামী সন্তান দেওয়ার জন্য। এর মাঝে নিজ থেকে খবর আসলো রাদিফরা চলে এসেছে। ব্যস্ত হয়ে উঠলেন মিসেস বন্যা। তখন আব্বাস আহমেদ বলে উঠলেন, বন্যা, আবরার আরশির কিন্তু ধর্মমতে বিয়ে হয়নি। আহিয়ার রাদিফের সাথে ওদেরও বিয়ে হবে। কপালে ভাঁজ পড়ল মিসেস বন্যার। তিনি এখনও এত দ্রুত আরশির জন্য বিয়ের পোশাক গহনা কিভাবে জোগাড় করবেন? যতই হোক আরশি এখন তার একমাত্র ছেলের বউ, কী করবেন ভাবতে লাগলেন তিনি। বউ সাজানো হচ্ছে আরশিকে। পরনে হালকা গোলাপি রঙের লেহেঙ্গা, হীরার গহনা। লেহেঙ্গা আর গহনার ডিজাইন বেশ পছন্দ হয়েছে আরশির। লেহেঙ্গা মোটামুটি ভারী হলেও গহনাগুলো হালকা ডিজাইনের মধ্যে হওয়ায় স্বস্তি বোধ হচ্ছে আরশির। চুপচাপ মূর্তির মতো বসে আছে সে। মিসেস বন্যা নির্দেশ মতো তাকে সাজাচ্ছে পার্লারের মহিলারা। সাজানো শেষ হতেই পার্লারের মহিলারা বেরিয়ে গেলেন। মিসেস বন্যা আরশির কাছে এসে মুখটা উঁচু করে ধরলেন। আরশি চোখ মেলে তাকালো মিসেস বন্যার দিকে। আরশির মায়া ভরা মুখ, সুন্দর টানা টানা চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিসেস বন্যা। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। চোখ নামিয়ে মৃদু হাসলো আরশি। এতে যেন আরশির সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পেল। মিসেস বন্যার ইচ্ছে হলো আরও কিছু সময় আরশির দিকে তাকিয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে। কিছু তো একটা আছে এই শ্যামলা মেয়ের মাঝে, যা যে কাউকে তার দিকে তাকিয়ে থাকতে বাধ্য করবে। এই শ্যামলা মেয়ে যেন যে কাউকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, নাহলে তার ছেলে কোনো মেয়ের জন্য এতটা পাগল কী করে হয়? আহি হঠাৎ হাঁচি দেওয়ায় ধ্যান ভাঙল মিসেস বন্যার। কিছুটা অপ্রস্তুত হলেন তিনি। হালকা কেশে গলা ছেড়ে মন আর মোহনাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বললেন, একটু পরে নিচে নিয়ে আসবে, আমি কাউকে পাঠিয়ে দেবো টাকার জন্য। ততক্ষণ অবধি ওদের সাথেই থেকো তোমরা দুজন। মন আর মোহনা মাথা নাড়িয়ে সায় জানালো। মিসেস বন্যা তোর তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন রুম থেকে। উনি বের হতেই হুড়মুড় করে রুমে ঢুকলো আবির আর রাহুল, যেন দরজার বাইরেই দাঁড়িয়েছিল। ওরা ভিতরে প্রবেশ করতেই মোহনা গিয়ে দ্রুত দরজা লাগিয়ে দিল। এক লাফ দিয়ে আরশির সামনে এসে দাঁড়ালো মোহনা। মোহনাকে এভাবে সামনে এসে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে তাকালো আরশি। মোহনা খপ করে আরশির হাতটা ধরে উঠিয়ে বেডে এনে বসালো। আরশিকে বেডে বসাতেই সবাই আরশির সামনে গোল হয়ে বসলো। চোখ বড় বড় করে তাকিয়ে রইল আরশির দিকে। আরশি চোখ ছোট ছোট করে বলল, কি সমস্যা? আমাকে বুঝি বউ সেজে অনেক বেশি সুন্দর লাগছে?
মোহনা মুখটা কাদো কাদো হয়ে বলল, এই ছিল তোর মনে? তলে তলে প্রেম করলি, আবার আমার ক্রাশকে বিয়েও করে নিলি? আহি মুখ বাঁকা করে বলল, তোরা দুইটা এমন করতে পারলি, এভাবে ধোকা দিলি। আমার ভাই আমার এই ব্যাপারে কিছু কইলো না, আর তুই আমার বান্ধবী হইয়াও আমারে একটু বললি না কেন? বললে কি আমি তোদের প্রেমের মাঝখানে ভিলেন হতাম নাকি? কবে থেকে তোদের প্রেম চলে জলদি বল। কিভাবে প্রেম হলো সেটাও বল। বল বল, যতক্ষণ না শুনবো ততক্ষণ শান্তি পামু না। হাই তুলল আরশি, বলল, প্রেম থাকলে তবেই না কাহিনী শোনাবো। আরশির কথা শুনে সবাই একসাথে বলে উঠল। আরশি সোজাসাপটা জবাব দিল। উনি আমায় কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করেছেন। আরশির জবাবে মুখ হাঁ হয়ে গেল সবার। আরশি ওদের সম্পূর্ণ ঘটনা খুলে বলল, কিভাবে আবরারটাকে বিয়ে করেছে সবটা জানালো। সবটা শুনে আহি বলল, আমার ভাই দেখি তোর প্রেমে পাগল হয়ে গেছে, শেষ পর্যন্ত উপায় না পেয়ে তোকে কিডন্যাপ করে বিয়ে করলো। আমার ভাইও একটা চিজ মানতেই হবে, রাতারাতি কি প্ল্যানটা করলো। আর দেখ, তোর জন্য বিয়ের সব কিছু আগেই সে কিনে রেখেছে। বাব্বা, কি প্রেম, কি ভালোবাসা! যা হয়েছে ভালোই হয়েছে, তুই আমার ভাবি হয়ে গেলি, আর উষা ডাইনিটাও বিদায় হলো। আহ, কি সুখ সুখ লাগছে। নিশ্চুপ রইল আরশি। কিছু একটা ভাবতে লাগলো সে। এমন সময় মন বলল, তবে একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। সবাই উৎসুক চোখে তাকালো মনের দিকে। মন কৌতূহল নিয়ে বলল, আবরার ভাই তোকে কিডন্যাপ করে ভয় দেখিয়ে পেপারে সাইন করলো, আর তুই ভয় পেয়ে সাইন করলি? এই ব্যাপারটা ঠিক হজম হলো না। তোকে আমার খুব ভালো করে চেনা আছে। যেই মেয়ে কারো থ্রেটে তোয়াক্কা করে না, কাউকে ভয় পায় না, সে আজ ভয় পেয়ে সাইন করলো। আর এখনই বা তুই এত স্বাভাবিক কি করে আছিস? সবাই ভাবলো আসলেই তো মনের কথাটা ঠিক। আরশি তো ভয় পাওয়ার মতো মেয়ে নয়, তবে আজ কিভাবে সে ভয় পেল? আরশি নীরবেই ভাবতে লাগলো এখন কী জবাব দিবে। তবে জবাব দেওয়ার প্রয়োজন পড়লো না আরশির। সে কিছু বলার আগেই দরজায় নক করে একজন জানালো নিচে তাদের ডাকা হচ্ছে। দ্রুত যেন সবাই নিচে আসে। ফোঁস করে একটা শ্বাস ছাড়লো আরশি। মন মোহনা উঠে দাঁড়ালো আরশি আর আহিকে নিচে নিয়ে যাওয়ার জন্য। ধীরে ধীরে আরশি আর আহিকে ধরে নিচে নিয়ে আসতে লাগলো মন মোহনা। ওরা সিঁড়ির কাছে আসতেই আরও কিছু মেয়েরা আশেপাশে যোগ হলো। পিছন পিছন আবির আর রাহুলও আসছে। নিচে আসতেই আরশির চোখ চলে গেল সামনের দিকে। নিজের মা মিহি বেগম এবং রিফাকে দেখে ভীষণ অবাক হলো আরশি। তার চেয়ে বেশি অবাক হলো মিহি বেগমকে আবরারের সাথে হেসে হেসে কথা বলতে দেখে। আবরার ওনাকে এক হাতে আগলে নিয়ে কথা বলতে বলতে ধীরে ধীরে এগিয়ে আসছে। সোফায় কাছে পৌঁছাতেই আবরার ওনাকে যত্ন সহকারে বসিয়ে দিল। মিহি বেগম আলতো হেসে আবরারের মাথায় হাত বুলিয়ে দিলেন। চোখ জ্বলে উঠল আরশির। আজ কতগুলো বছর পর সে নিজের মাকে এভাবে সুস্থ অবস্থায় হাসতে দেখল। কি সুন্দর পরিপাটি দেখাচ্ছে মিহি বেগমকে। এই মুহূর্তে ওনাকে দেখে কেউ বলবেই না উনি মানসিকভাবেই দুর্বল। মিহি বেগম রিফার সাথে টুকটাক কথা বললেও কখনো হাসেন না, আর আরশিকে তো সহ্যই করতে পারেন না। এক রাশ অভিমান হানা দিল আরশির মনের মাঝে। তার মা তার সাথে কথাই বলতে চায় না, দেখলেই ডাকাডাকি করে, অথচ আবরারের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। আসলে কি তার কোনো দোষ ছিল যার জন্য তার মা তাকে এতগুলো বছর ধরে অবহেলা করে আসছে? আশির ভাবনার চিন্তার মাঝেই সোফার কাছে চলে আসলো তারা। আশিকে বসিয়ে দেওয়া হলো সোফায়, আহিকে বসানো হলো রাদিফের পাশে। আরশিকে দেখেই রিফা এগিয়ে আসলো। আশির পাশে বসে তাকে আনন্দের সাথে জড়িয়ে ধরলো। এই মেয়ের হাসি দেখলে কেউ বলবেই না তাকে কিছুক্ষণ আগে মরার হুমকি দেওয়া হয়েছিল। সন্দিহান চোখে একবার রিফার দিকে তাকালো আরশি। আরশিকে এভাবে তাকাতে দেখে হালকা কাশি দিল রিফা। হাসি বন্ধ করে মুখ ফিরিয়ে অন্য পাশে দেখতে লাগলো। আরশি সামনে তাকাতেই দেখলো তার মা কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। চোখ ছলছল করছে ওনার। আরশিও অভিমানী চোখে তাকিয়ে রইল নিজের মায়ের দিকে, যেন চোখ দিয়েই বুঝিয়ে দিতে চাচ্ছে সে অনেক অভিমান করেছে। পাশে কেউ একজন ধপ করে বসায় ধ্যান ভঙ্গ করলো আরশির। চোখ ফিরিয়ে পাশে তাকাতেই আবরারের শান্ত গম্ভীর চেহারা নজরে আসলো।
আবরার একবারও তার দিকে তাকাচ্ছে না। খেয়াল করলো আরশি। মনের মাঝে খারাপ লাগা যেন আরও বেড়ে গেল তার। তাকে কি এতটাই বাজে দেখাচ্ছে যে লোকটা একবারও তার দিকে তাকালো না? তবে কি সে ভুল বুঝলো? কাজী সাহেবের আওয়াজ শুনে সেই দিকে তাকালো আরশি। কাজী সাহেব রাদিফ আর আহির বিয়ে পড়াচ্ছেন। আহি কিছুটা সময় নিয়ে কবুল বলল, কিন্তু রাদিফকে বলা মাত্রই সে ঝটফট কবুল বলে ফেলল। সবাই হাসলো রাদিফের তাড়াহুড়ো দেখে। আহিও হাসা শুরু করলো। কোনো রকমে হাসি থামিয়ে ফিস ফিস করে বলল, আচ্ছা, আপনি আবার বাইরে কবে যাবেন? চোখ বড় বড় করে তাকালো রাদিফ। অবাক কণ্ঠে বলল, বিয়েও শেষ হতে পারলো না, আর তার আগেই তুমি আমাকে ভাগানোর প্ল্যান করছো? তুমি কি চাচ্ছ আমি তোমাকে রেখে আজই আবার চলে যাই? আহি মিটমিট করে হেসে বলল, আপাতত এটাই চাচ্ছি। আপনি বাইরে গেলে আমারই তো ফায়দা। বাপের বাড়ি চলে আসব, এরপর দুই বান্ধবী একসাথে রাজত্ব করব। দেখেন না, আমার বান্ধবী আমার ভাবি হয়ে গেল। আমি তার উপর হুকুম না খাটিয়েই শ্বশুরবাড়ি চলে যাব? এটা কি মানা যায়? আমি তো এখন আফসোস আমার তো এখন আফসোস হচ্ছে, আমার ভাই আগে কেন ওকে বিয়ে করলো না। দুষ্টু হাসি হাসলো রাদিফ। আহির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আপনার আশা পূরণ হচ্ছে না প্রিয়তমা। আগামী 6 মাসেও আমি কোথাও যাচ্ছি না। এই 6 মাস বউয়ের সাথেই শুধু রোমান্স চলবে। তাই আপনার আর আপনার ভাবির উপর হুকুম চালানো হবে না। লজ্জায় গাল লাল হয়ে আসলো আহির। সে লজ্জা লুকানোর চেষ্টা করে চোখ রাঙিয়ে তাকালো রাদিফের দিকে। অন্যদিকে কাজী সাহেব কবুল বলতে বলল আরশিকে। এতক্ষণ স্বাভাবিক থাকলেও এখন বুক ধরফর করছে আরশির। মনের মাঝে ভয় জাগছে, এই বিয়ে যদি তার জন্য সুখকর না হয়, আবার যদি তাকে নতুনভাবে ভেঙে দিয়ে যায়, সে কি পারবে সহ্য করতে? আরশির উল্টাপাল্টা ভাবনার মাঝে কেউ তার হাতটা আঁকড়ে ধরলো। চমকে তাকালো আরশি। দেখলো আবরার তার হাতটা নিজের হাতে মুঠোয় নিয়েছে, কিন্তু তার দিকে তাকাচ্ছে না। তবুও যেন কেমন যেন ভরসা পেল আরশি। একবার নিজের মায়ের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস টেনে কবুল বলে ফেললো। আবরারকে কবুল বলতে বলা হলে সেও কিছুটা সময় নিয়ে কবুল বলল। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো আবরার আরশি। আরশি মাথা উঁচু করে তাকালো আবরারের দিকে। আজ থেকে সে এই মানুষটার অর্ধাঙ্গিনী, এই মানুষটার সম্পদ, আর এই মানুষটাও সম্পূর্ণরূপে তার, একমাত্র তার। কথাগুলো ভেবে ঈষৎ কেঁপে উঠল আরশি। ফুলে সজ্জিত কক্ষে বসে আছে আরশি। হাঁসফাঁস অবস্থা তার। 5 মিনিট আগে কয়েকটা মেয়ে তাকে এখানে বসিয়ে রেখে গেছে। তারপর থেকেই হাঁসফাঁস করছে সে। হৃৎপিণ্ড জোরে জোরে লাফাচ্ছে। সে বুঝতে পারছে না কেন এমন লাগছে তার। এই অনুভূতির সাথে সে মোটেও পরিচিত নয়। আরশি বুকে হাত রেখে জোরে একটা নিঃশ্বাস টানল। বিড়বিড় করে বলল, এমন কেন হচ্ছে? মনে হচ্ছে হৃদযন্ত্রটা লাফাতে লাফাতে বাইরেই বেরিয়ে আসবে। আমি কি মরে টরে যাব নাকি? মাত্রই তো বিয়েটা হলো, এক্ষুনি মরে গেলে কি করে চলবে? এখনও তো এমপি সাহেবের লাইফটা ভাজা ভাজা করা বাকি, তার মাথার চুলগুলো ছেঁড়া বাকি, খামচি দিয়ে তার মাংস তোলা বাকি, বুড়ো বয়সে তাকে জ্বালানো বাকি, আরও কত কিছু বাকি। এসব না করে আমি কি কি করে মরতে পারি? রিল্যাক্স আরশি, তোর এখনো কত কিছু করা বাকি। এত জলদি তোর কিচ্ছু হতে পারে না, তুই মরতেই পারিস না। সো রিল্যাক্স। আরশি নিজেকে কিছুক্ষণ উল্টাপাল্টা বুঝ দিল। তারপরও তার হৃদযন্ত্রটা নিজের কাজ করেই চলেছে। বিরক্ত হলো আরশি। নিজের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য ধীর পায়ে বেড থেকে নামলো। লেহেঙ্গা একটু উঁচু করে আবরারের রুমটা ঘুরে ফিরে দেখতে লাগলো। লেহেঙ্গা পরায় হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না আরশির। সে ধীরে ধীরে রুমের সব কিছু ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। বিশাল বড় রুম আবরারের, এবং খুব পরিপাটি। দেয়ালে আবরারের বেশ কিছু ছবি লাগানো। আরশি কিছু সময় নিয়ে ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর রুমে জানলার দিকে চোখ যেতেই সেদিকে চলে গেল আরশি। বন্ধ জানালা একটানি খুলে ফেলল। অমনি বাইরের হাওয়া এসে বাড়ি খেলো আরশির চোখে মুখে। নাকে এসে ঠেকল ফুলের সুবাস। চোখ বন্ধ করে মুহূর্তটা উপভোগ করতে লাগলো আরশি। এমন সময় খট করে দরজা খোলার শব্দে চমকে তাকালো আরশি। দেখলো আবরার ভিতরে প্রবেশ করছে। শান্ত হাওয়া হৃদযন্ত্রটা আবারও অস্বাভাবিক হয়ে উঠল। অন্যদিকে আরশিকে এভাবে চমকে তাকাতে দেখে বাঁকা হাসলো আবরার। মনে পড়ে গেল আরশির তেরা কথাগুলো। সুন্দর মতো দরজা বন্ধ করলো সে। বাঁকা হেসে ধীরে ধীরে আরশির দিকে এগিয়ে আসতে লাগলো। আবরারকে নিজের দিকে আসতে দেখে চোখ বড় বড় করে তাকালো আরশি। শুকনো ঢোক গিলতে লাগলো। গলাটা ভীষণ শুকিয়ে গেছে তার। আরশি মনে মনে নিজেকে বলতে লাগলো, তুই এই অসভ্য এমপিকে ভয় পাচ্ছিস কেন আরশি?
ভয় পেলে চলবে না, মোটেও চলবে না। একবার উল্টাপাল্টা কিছু করতে আসুক, একেবারে খামচে রেখে দিব। আরশি নিজের ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসতেই দেখলো আবরার তার অতি সন্নিকটে চলে এসেছে। আরশি চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল আবরারের দিকে। হুট করে আরশির দিকে ঝুঁকে আসলো আবরার, ফিসফিস করে বলল, তাই কে যেন বলছিলে তুমি আমার বউ লাগো না, তাই আমি যখন তখন তোমার কাছে আসতে পারি না, যখন তখন কল মেসেজ করতে পারি না। তা এখন তো তুমি আমার বউ লাগো, এখন নিশ্চয়ই সব কিছু করতে পারি। আবরার কথাগুলো বলে এক দৃষ্টিতেই তাকিয়ে রইল আরশির দিকে। সেই দৃষ্টিতে যেন এক রাশ মুগ্ধতা বিরাজ করছে। আবরারের চোখের দিকে তাকিয়ে আরশিও কেমন এক খেয়ের মাঝে ডুবে গেল। জবাব দেওয়ার কথাটাও মাথায় রইল না। এই সুযোগটাই কাজে লাগালো আবরার। হুট করেই কোলে তুলে নিল আরশিকে। আবরার কোলে তুলতেই হুঁশ ফিরল আরশির। সে মোটেও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। কিছুক্ষণ থম মেরে থেকে আবরারের কোল থেকে নামার জন্য মোচড়ামুচড়ি করতে লাগলো আরশি। বলতে লাগলো, অসভ্য লুচু এমপি একটা, নামান আমায়, নামান বলছি, না হলে